বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখেছি নিজ দলের স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলো সংবিধান পর্যন্ত পরিবর্তন করে ফেলত। স্বৈরাচার হাসিনার আমলেও তো জাতির সাথে কত রকমের প্রতারণা আমরা দেখেছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসাবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে, এরকম প্রতারণা আমরা কমই দেখেছি। ভাবার বিষয় হলো যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে তারা, ক্ষমতা পাবার ঘণ্টা না ফুরুতেই নিজেকে প্রত্যাহার করেছে তারা। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটাকে বলা হচ্ছে বিস্ফোরক এক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হলো, তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন, কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য, সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই। তৃতীয় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এটা কি আইনি ব্যাখ্যা? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য দুই শপথ নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলেই তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ করতে পারে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদে কাজ করতে পারে, তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা পরিষদেরই প্রয়োজন কি? এদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরও তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, দুটি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতা কাঠামো বদলে যেতে পারে। ভয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে। ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে, সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটা মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন, কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে। কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরও জটিল হয়েছে হাইকোর্টের রিটের কারণে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। এদিকে সাংবিধানিক বাস্তবতা বলছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদের 30 দিনের মধ্যে অনুমোদন না হলে তা বাতিল হয়ে যায়। তাহলে কি বিএনপি সংসদের জুলাই আদেশ তুলবে, নাকি সংসদীয় পথে নিজস্ব সংস্কার বিল আনবে? মনজিল মজলিসদের ভাষায়, সংসদে বিল এনে সংবিধান সংশোধন করাই সাংবিধানিক পথ, অন্যথা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখানে মূল নাটক। কারণ যদি জামায়াত এনসিপি নিজেদের পরিষদ আহ্বান করে আলাদা সিদ্ধান্ত নেয় আর বিএনপি সংসদীয় পথে আলাদা বিল আনে, তাহলে দেশে কার্যত দুই রাজনৈতিক কেন্দ্র তৈরি হবে। এটা কেবল আইনগত প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। আর বাংলাদেশের ইতিহাস বলে, ক্ষমতার প্রশ্ন কখনোই শান্ত থাকে না। এখনও পরিস্থিতি বিস্ফোরিত হয়নি, কিন্তু বারুদের গন্ধ আছে। বিএনপি বলছে তারা সংবিধান মেনেই চলবে। সমালোচকরা বলছেন এটি জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বেইমানি। বাস্তবতা হলো, এই সিদ্ধান্ত দিয়ে বিএনপি একদিকে আইনি নিরাপত্তা নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে।
কারণ জনমনে প্রশ্ন উঠেছে, জুলাই সনদের প্রতি আস্থা ছিল কি, নাকি ক্ষমতায় এসে কৌশল বদলেছে? অবশেষে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি সাংবিধানিক পূর্ণ গঠনের পথে নাকি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে? এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসে একটি ছোট্ট অনুচ্ছেদ তৈরি করবে, অথবা এটি হয়ে উঠতে পারে নতুন অধ্যায়ের সূচনা। কারণ রাজনীতিতে কখনো কখনো শপথের শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয় শপথ না নেওয়ার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তই এখন বাংলাদেশের রাজনীতিকে ঢেলে দিয়েছে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ, অজানা ভবিষ্যতের দিকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে এটি শুধু শপথ নেওয়া বা না নেওয়ার প্রশ্ন নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো কোন পথে যাবে তার একটি সূচনা মুহূর্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিরত থেকে একদিকে সাংবিধানিক যুক্তির আশ্রয় নিয়েছে, অন্যদিকে রাজনৈতিকভাবে নিজেদের জন্য সময় ও নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করতে চেয়েছে। তবে এর ফলে জোটের ভেতরে অবিশ্বাসের রেখা স্পষ্ট হয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির সদস্যরা দ্বৈত শপথ নিয়ে প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অবস্থান দেখিয়েছে। এখন মূল সংকটটি আইনের চেয়েও বেশি রাজনৈতিক বৈধতার। জনগণের প্রত্যাশা, গণভোটের ফল, ক্ষমতার বাস্তব রাজনীতির সংঘর্ষ এখানে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। যদি সংসদীয় পথ ও পরিষদীয় পথ আলাদা দিকে এগোয়, তবে দেশে দ্বৈত রাজনৈতিক কেন্দ্র তৈরি হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না, যা দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতার কারণ হতে পারে। শেষ পর্যন্ত এই ঘটনায় নির্ধারণ করবে বাংলাদেশ কি সত্যিকারের সাংবিধানিক পূর্ণ গঠনের দিকে এগোবে, নাকি নতুন রাজনৈতিক সংঘাতের এক অনিশ্চিত অধ্যায়ে প্রবেশ করবে। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, ক্ষমতার রাজনীতিতে সিদ্ধান্ত যতটা গুরুত্বপূর্ণ, তার প্রতীকী বার্তাটাও ততটাই গভীর প্রভাব ফেলে। সংসদে বিএনপির কার্যালয়ের প্রথম দিনেই এক বিরাট রকমের প্রতারণা। ৭০% মানুষের গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়াকে নিয়েও তারা নানান চাল চালছে। তারা ক্ষমতায় যাওয়ার আগে জুলাই সনদে স্বাক্ষর করলেও সেখানে তারা বড় রকমের প্রতারণা করে ফেলেছে। জনগণের সাথে ৭০% মানুষের সাথে তারা বেইমানি করেছে। তবে ইতিহাস বলে, জনগণের সাথে যেই দলই প্রতারণা করতে এসেছে তাদের ফল শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। একটা কথা বলে রাখি, ক্ষমতার প্রশ্নে জনগণই সর্বপ্রথম। জনগণের সাথে বেইমানি, প্রতারণা করে কখনোই ক্ষমতার গদিতে বসে থাকা যায় না। বিএনপি হয়তো ক্ষমতায় যদি এভাবেই প্রতারণা করে থাকে, তাহলে তারা সর্বোচ্চ 2 বছর টিকে থাকতে পারবে। এরপর তাদের পতন নিশ্চিত। কারণ জনগণ যেখানে ক্ষমতার মূল উৎস, সেখানে জনগণের সাথে বেইমানি করে টিকে থাকা যায় না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ। কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।